কিরিং কিরিং মধুর ধ্বনি, শুনি তোমার আগমনী। কিরিং কিরিং মধুর ধ্বনি, শুনি তোমার আগমনী গো। তাতে ধন্য হয় যে অন্তরখানি, ধন্য হয় যে অন্তরখানি, ধন্য এ জীবন। কখন তোমার আসবে টেলিফোন, তখন তোমার আসবে টেলিফোন। জয়েন করবেন সবাই। ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি সবাই, সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছি কিনা? গ্রামারের আর কয়টা টপিক পড়তে হবে? এই তো আজকেরটা শেষ হলে মেজর টপিকগুলো শেষ হয়ে যাচ্ছে। রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসগুলো শেষ হলে মেজর টপিকগুলো শেষ হয়েছে। একটু ভারী পাচ্ছে মনে হয়, একটু লাফাচ্ছে নাকি এরকম করছে। আজকে টপিকটা শেষ হলে, রাইট ফর্মস অফ ভার্বটা শেষ হলে আমাদের মেজর টপিকগুলো শেষ হয়েছে। পরে আর দু একটা টপিক আছে, এগুলো ছোট ছোট। যতগুলো টপিকই গুরুত্বপূর্ণ সব বেশি, এর ভিতরে রাইট ফর্মস অফ ভার্বটা গুরুত্বপূর্ণ অনেক বেশি। হ্যাঁ, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, হালকা শব্দ হয়, ওকে। ও ফ্যান ফ্যান মনে হয় একটু বেশি সাউন্ড দেওয়া। মানে আজকে তো একদম কম সাউন্ড দেওয়া, হালকা শব্দ অত কারণ নয় রে। সর্বনিম্ন ভলিউম দেওয়া, যেটা অ্যাজ ইউজুয়াল দেওয়া থাকে শব্দ না হইলে, ওইটাই দেওয়া আছে। হালকা শব্দ এখন আর হওয়ার কথা না। আমরা আলোচনা চলে যাই। খুবই সহজ বিষয়। এর রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, এটা আপনি অনেক দিন যাবৎ পড়ে আসছেন এবং এইখানকার ম্যাক্সিমাম নিয়ম হচ্ছে আপনার জানা। আমি জাস্ট শুধু আপনাকে মনে করাই দিব এবং কিছু প্রশ্ন সলভ করাবো। রাইট ফর্মস অফ ভার্বের অধিকাংশ নিয়ম হচ্ছে আপনার জানা। বোঝাতে পারলাম? আচ্ছা, প্রথম আমরা বলি যে রাইট ফর্মস অফ ভার্বটা কি, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা যদি আপনাদেরকে প্রশ্ন করি যে রাইট ফর্মস অফ ভার্বের একটা ভার্বের কয়টা রূপ থাকতে পারে বা কয়টা ফরম্যাটে সে একটা ভার্ব বসতে পারে, একটু বলেন তো। একটু বলেন তো যে একটা ভার্বের কয়টা রূপ থাকতে পারে। একটা ভার্বের 5টা রূপ থাকতে পারে। মনোযোগ দিয়ে দেখেন, একটা ভার্বের 5টা রূপ থাকতে পারে। আপনারা ওই যে অনেক বলেন যে ভাই টেন্স পড়ান, এই রাইট ফর্মস অফ ভার্বের ভিতরে টেন্স পড়ানো হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ভার্বের আমাদের রূপ এটা লিখবেন না। ভার্বের রূপ হচ্ছে কি বলেন তো? ভার্ব 1 ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম, ভার্ব 2 ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব 3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব 4 জেরান্ড অথবা পার্টিসিপল,
ভার্ব 5 টু প্লাস ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ, যে কোনো ধরনের ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ। আচ্ছা, এই যে একটা সেন্টেন্সে আমাদের ভার্ব এই 5টা রূপ ধারণ করতে পারে। কখনো কখনো ভার্ব প্রেজেন্ট টেন্স হবে, কখনো কখনো ভার্ব পাস্ট টেন্স হবে, কখনো কখনো ভার্ব পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কখনো কখনো আবার অন্য টেন্স হবে, কখনো কখনো ইনফিনিটিভ হবে, কখনো কখনো বেস ফর্ম হবে, এবং সেটা হবে টেন্সকে অনুসরণ করে, TENS, টেন্সকে অনুসরণ করে, টেন্সকে অনুসরণ করে, টেন্সকে অনুসরণ করে। তার মানে আমরা যদি রাইট ফর্মস অফ ভার্বের ডেফিনেশনটা যদি আমরা দিতে চাই টেন্স অনুসারে, এবং কখনো কখনো আমাদের কনজাংশনের ব্যবহার থাকে, এই কনজাংশনও কাজ করে আমাদের এই ভার্বের কোন রূপটা বসবে ওটা মানে ডিপেন্ড করে কনজাংশনের আলোকে। তবে কনজাংশনের আলোকে করলেও তো আলটিমেটলি ওটা টেন্সের ভিতরে চলে যায়, ভুল বুঝিয়েন না। কনজাংশনের কনজাংশন দ্বারা হলেও সেটা আলটিমেটলি কোনো না কোনো টেন্সের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য আমরা সহজভাবে বোঝানোর জন্য আমরা একটু লেখা, যেমন বিফোর আফটার, যেমন বিফোর আফটার অতীতকালে দুইটা কাজ সংগঠিত হলে যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তা আমরা বিফোর আফটার, যদিও বিফোর এবং আফটার কনজাংশন, কিন্তু আলটিমেটলি দুইটা টেন্সের পরে গেল, বোঝাতে পারলাম? এই কারণে আমরা লিখার চেষ্টা করব টেন্স অনুসারে, কনজাংশনটা লিখবো না, কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে কনজাংশন মানে এটা যদি ডিপেন্ড করেও তারপরেও কনজাংশনটা আলটিমেটলি টেন্স হয়ে যায়, এই কারণে আমরা টেন্সটাই লিখব। টেন্স অনুসারে ভার্বের, টেন্স অনুসারে অথবা টেন্সের ভিত্তিতে সাবজেক্ট অনুসারে ভার্বের সঠিক ব্যবহারটাকেই রাইট ফর্মস অফ ভার্ব বলা হয়, বুঝাতে পারলাম? তার মানে আমরা এইভাবে একটা পয়েন্ট লিখব। এক নাম্বার পয়েন্ট লিখবো বলেন তো কি? এক নাম্বার পয়েন্ট লিখবো যে টেন্স অনুসারে ভার্ব এর বিভিন্ন সঠিক রূপ, সঠিক ব্যবহার। আমরা এক লাইনে এটা লিখবো, টেন্স অনুসারে ভার্ব এর বিভিন্ন সঠিক রূপ, টেন্স অনুসারে ভার্ব এর বিভিন্ন সঠিক রূপ। এইবার আমরা সবগুলা টেন্স নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। সবগুলা টেন্স নিয়ে, আপনাদের জানা সবগুলো টেন্স নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তার মানে রাইট ফর্মস অফ ভার্বের এই যে শিরোনামটা দিলেন, রাইট ফর্মস অফ ভার্বের নিচে আপনি লিখবেন টেন্স অনুসারে ভার্বের বিভিন্ন সঠিক ব্যবহার, বোঝাতে পারলেন? আচ্ছা, এক নাম্বার টেন্স কোনটা বলেন তো? এক নাম্বার টেন্স হচ্ছে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে লেখা আছে মনে হয়, খুব ভালো করে লক্ষ্য করেন, এদিক তাকান। প্রথম, সচরাচর কাজ কি বলেন তো? যে আমি ভাত খাই, আমি গার্লফ্রেন্ড খুঁজি, আমি টাকা ইনকামের চিন্তা করি, আমি চাকরি বাকরির চিন্তা ভাবনা করি, আমি উপন্যাস পড়ি, আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করি, ব্রাশটা মাঝে মাঝে যদি কখনো মাঝে মাঝে মনে হয় তো বিড়ি খাই, হ্যাঁ, তারপরে রাতের বেলা অনেক সময় খাই না। এই যে আপনার দৈনন্দিন জীবনে যত প্রকার সচরাচর কাজ আছে সব প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। এরপরে সুনির্দিষ্ট সময় উল্লেখ না থাকলে এটা আমরা পরবর্তীতে বলতেছি অভ্যাসগত সত্য বলতে কি? ওই যে আমি সকালে ঘুম থেকে উঠি, মুখস্থ করে এগুলোই বৈজ্ঞানিক সত্য, যে কোনো ধরনের বৈজ্ঞানিক সত্য। এরপর হচ্ছে আমাদের আরেকটা বাকি আছে চিরন্তন সত্য। সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকবে না, কিন্তু অ্যাডভার্ব অফ টাইম উল্লেখ থাকবে, যেমন সামটাইমস, ইউজুয়ালি, রেগুলারলি, নর্মালি, ফ্রিকুয়েন্টলি, হ্যাঁ, সেলডম, নর্মালি, অকেশনালি। এই যে অ্যাডভার্বগুলো থাকে, এই অ্যাডভার্বগুলো যদি থাকে, তারপরে আমাদের ইচ ইয়ার, ইচ মান্থ, ইচ সেঞ্চুরি, যেটাই থাকে, ইচ প্লাস যে কোনো কিছু যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত করতে হয়। তার মানে আমরা এটা কি জানলাম? এখানে আমরা রাইট ফর্মস অফ ভার্বের মাথায় রাখতে হবে যে 12টা টেন্স নিয়ে কথাবার্তা বলতে হবে। তো প্রথম টেন্সটা কি আমাদের? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সচরাচর আমরা এটি জানি চিরন্তন সত্য বাক্য, অভ্যাসগত সত্য বাক্য, বৈজ্ঞানিক সত্য বাক্য। আমরা নতুন করে জানলাম কি সচরাচর যে কোনো ধরনের কাজ আমরা কি বলতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যে সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকবে না এমন বাক্যে, সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকে না এমন বাক্যে কি কি থাকে এটা একটু লিখে দিই, একটু লিখে ফেলেন। আপনি জানি আমি এগুলো জানেন, তারপর আবার একটু লিখে ফেলেন রেগুলারলি, নর্মালি, frequently, sometimes, on holidays, seldom, একটু লিখেন, লিখে ফেলেন। তারপরে at times, মাঝে মাঝে, occasionally, মানুষ যদি এতবার কল দেয় তাহলে আমি বাঁচবো কেন ভাই? রোজ গরম হয় না? occasional একটা এসছে, ডেইলি। এতটুকু লিখে রাখেন। এতটুকু লিখতে পারলেন? এতটুকু লিখলে আমি একটু উপরে লিখবো, এতটুকু লিখলে আমি উপরে লিখবো। নিচে দেখা যায় আরেকটা লাইন লেখা যায়, ডেইলি, ইউজুয়ালি, ইউজুয়ালি, এরপরে ESCH, ইচ, আচ্ছা, SEL, সেল। এতটুকু লেখা হলে ডি লেখেন, তারপরে আমি আবার উপরে লিখে দিই। আচ্ছা, এবার একটু লিখে দিই। এগুলো জাস্ট আপনি লিখছেন তো আপনার হয়তো বা ব্রেনে আর একটু থাকবে। হ্যাঁ, ইউজুয়ালি, ইউজুয়ালি, তারপরে এভরি, EVERY, এভরি, DY, এভরি ডে, উইক, মান্থ, ইয়ার, হার্ডলি, SARD, হার্ডলি, আর হচ্ছে অফেন। অফেন এবং অফটেন দুইটি উচ্চারণ ঠিক, ঠিক আছে। একটা আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ, ঠিক আছে। ডট ডট ডট। থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। লেখা শেষ হলে আবার জি লিখবেন। আমি একটু একটা ফোন রিসিভ করতেছি, কেমন? হ্যাঁ, হ্যালো, জি জি বলেন। হ্যাঁ, বাইরে আপনি এই যে এবার যদি অনলাইনে কল দেন, দেখেন আমি ক্লাসে ঢুকছি, অনলাইনে কি কল দেওয়ার কথা বলেন তো? আমি কোথাও, হ্যাঁ, আপনি একটু অফলাইনে কল দিন, পরে পরে 9টা থেকে 9:30 ভিতরে কল দিন। হ্যাঁ, আমি ক্লাসে আসি, তারপর আপনার ফোন রিসিভ করছি। মানে টিচাররে কি অনলাইনে কল দেওয়া যায়? মানুষ বুঝে না রে। তারপর গার্লফ্রেন্ড হয়েছে আপনি, অনলাইনে কল কি সবাই দেওয়া যায়? এতটুকু সেন্স যদি মানুষের না থাকে তাহলে কেমন হয় ভাই বলেন তো? আচ্ছা দেখেন,
দ্য টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড। গত ক্লাসে কোথায় পড়াইছিলাম সিকোয়েন্স অফ টেন্সের সময়, যেহেতু চিরন্তন সত্য বাক্য সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মুভস হবে। সঠিক আনসার কোনটা বলেন তো? এটা এ নাম্বার। বি নাম্বার, দ্য ম্যান সেলডম স্মোক। আচ্ছা, দ্য ম্যান সেলডম যেহেতু আছে, তার মানে আমাদের প্রেজেন্ট ইন্ডিফিটেন্স। সেলডম শব্দটা দেখে আমরা কি বললাম? প্রেজেন্ট ইন্ডিফিটেন্স হবে। তার মানে কি আসবে বলেন তো? স্মোকস। ওকে, এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখেন, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিং। রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন, অফেন শব্দটা থাকার কারণে আমরা কি পাইলাম বলেন তো? আমাদের প্রেজেন্ট ইনডিফিটেন্স। রবীন্দ্রনাথ স্টোরিজ গল্প, রবীন্দ্রনাথের গল্পগুলোর সারপ্রাইজ এন্ডিং থাকে। থাকা অর্থে আমাদের ভার্বের মানে আমাদের কি বলেন তো? রবীন্দ্রনাথ স্টোরিজ একটা না অনেকগুলা? অনেকগুলা। আমাদের প্লুরাল হওয়ার কারণে আমাদের হ্যাভ আসবে, হ্যাভ নট হ্যাজ। সঠিক আনসার কি বলেন তো? হ্যাভ সারপ্রাইজ এন্ডিংস। আচ্ছা, আই 20 কিলোমিটার্স টু ওয়ার্ক এভরি ডে। এই যে এভরি ডে, উইক, মান্থ এগুলো থাকলে এখানে কমিউট হবে। কমিউট শব্দের অর্থ হচ্ছে আপনার একটা নির্দিষ্ট দূরে যাতায়াতের জন্য যে চাকরি করে আসা, ঠিক আছে? আই কমিউট 20 কিলোমিটার্স টু ওয়ার্ক এভরি ডে। আচ্ছা, এরপর আই ইউজুয়ালি, এটা জানলেন। টেনিস ওর টুইস আ উইক, এক সপ্তাহে খেলে। আই ইউজুয়ালি 6 মান্থ, এগুলো এমনিতে পারবেন ইনশাল্লাহ। 8 নাম্বার, হি ড্যাশ ড্যাশ ফর্মালি টু ওয়ার্ক। এটা আপনারা করবেন। 8 নাম্বারটা আপনারা নিজেরা করবেন। 8 নাম্বারটা নিজেরা করবেন। আট নাম্বারটা নিজেরা করবেন, কেমন? তোমার আশায় আশায় বসে আছি, আশায় আশায় বসে। হ্যাঁ, হ্যালো আমসান। হ্যাঁ, কুরবের নাম্বার বলেন। হ্যাঁ, ইনবক্সে কথা বলেন। কবির ভাইয়ের পেজের মেসেঞ্জারে নক দেন। আচ্ছা, 8 নাম্বার আনসার কোনটা করছেন? বি নাম্বার, এ নাম্বার। চলেন দেখা যাক। হি ড্যাশ ফর্মালি টু ওয়ার্ক বাট হি অলওয়েজ। বাট যেহেতু আছে, তার আগাটা কি আসবে বলেন তো? নেগেটিভ আসবে। হি হ্যাজ নট টু, হি ডাজ নট হ্যাভ টু। হি ডাজ নট হ্যাভ টু, দেখেন, হি ডাজ নট হ্যাভ টু ড্রেস ফর্মালি। তাকে তার ফর্মালি ড্রেস, কাজ করার জন্য ফর্মালি ড্রেস পরতে হয় না। এইখানে ড্রেস শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো? ভার্ব। হি ডাজ নট হ্যাভ টু ড্রেস, ড্রেস শব্দটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এই যে ভার্বে হ্যাভ, যে ভার্বের বেস ফর্ম, এই যে দেখেন অক্সিলারি ভার্বের পরে কি আমাদের ভার্বের বেস ফর্ম বসে না? আচ্ছা, তাকে সাধারণত কাজ করার জন্য, ফর্মালি কাজ করার জন্য তাকে কি করতে হয় না? ফর্মালি কাজ করার জন্য তাকে কি করা যায় না? তাকে মানে ফর্মাল ড্রেস পরতে হয় না, কিন্তু সে অলওয়েজ করে। হি অলওয়েজ ডাজ। সঠিক আনসার বি নাম্বার। ওকে, এখানে আরেকটা কথা লিখে রাখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট। একটা পয়েন্ট লিখছিলেন না? এবার 2 নাম্বার পয়েন্ট লিখবেন। লিখবেন অভ্যাসগত সত্য, অভ্যাসগত কর্ম বৈজ্ঞানিক সত্য। সত্য, অভ্যাসগত সত্য, কর্ম বৈজ্ঞানিক সত্য। যদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে, দ্বারাও যুক্ত থাকে, তখন দুই পাশেই
প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তখন দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা লিখে রাখেন, এটা পরীক্ষায় কখনো কখনো আসে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন অভ্যাসগত সত্য আছে, কিন্তু সাধারণত আমাদের কনজাংশন দ্বারা যুক্ত হলে ঝামেলা হয় কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। কনজাংশন দ্বারা যুক্ত হলে সাধারণত একই সেন্টেন্স ওইভাবে কনজাংশন দ্বারা যুক্ত হয় না, তখন আমাদের কি করতে হয় বুঝতে পারছেন? একই সেন্টেন্স হলে সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলা পোহাইতে হয়। কনজাংশন দ্বারা হলে সাধারণত একটা প্রেজেন্ট টেন্স হলে আরেকটা কি হয়, ফিউচার টেন্স হয়ে যায়। বুঝাতে পারলাম? আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দিই, এই নিয়মের একটা এক্সাম্পল। when water freezes, it turns into ice. দেখেন হয়েন দ্বারা যুক্ত থাকার পরে সাধারণত হয়েন দ্বারা যখন দুইটা ক্লোজ যুক্ত থাকে তখন একটা প্রেজেন্ট টেন্স হয়, একটা ফিউচার টেন্স হয়। কিন্তু যদি হয়েন দ্বারা অথবা যে কোনো কনজাংশন দ্বারা যদি দুইটা ক্লোজ যুক্ত থাকে, সেক্ষেত্রে যদি প্রেজেন্ট বৈজ্ঞানিক সত্য অথবা অভ্যাসগত কর্ম যেটাই হোক না কেন যদি এরকম থাকে, সেক্ষেত্রে উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই যে উভয় পাশে যখন পানিটা জমা হয়ে যায় তখন এটা কিসে পরিণত হয়, বরফে। এটা বৈজ্ঞানিক সত্য না? দ্যাট ইজ হয় আমাদের এই পাশেও প্রেজেন্ট টেন্স, এই পাশেও প্রেজেন্ট টেন্স। 1D লেখেন, 1D মানে হচ্ছে এক নাম্বার টেন্স ক্লিয়ার, প্রেজেন্ট ইনডিফিনিট ক্লিয়ার। 1D লেখেন দ্রুত, 1D। তখন তোমার 2 নাম্বার লিখবেন, 2 নাম্বার কিছু ওয়ার্ড লিখবেন। নাও, right now, at this moment oblique time, এরপরে this year oblique season, at present, at present, gradually, day by day, day by day, বোঝা যাবে? নাও, right now, at this moment oblique time, this year oblique season, at present, gradually, day by day, year after year, rapidly, লেখা শেষ হলে ডান লিখেন। টুডে স্টিল, তবে স্টিলটা নিয়ে ঝামেলা আছে। স্টিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও থাকতে পারে। এটা অর্থ অনুসারে দিতে হবে। লেখা শেষ হলে আমরা একটু ডান লিখে দিই, ডান। তার মানে আমি আবার একটু পড়ে দিচ্ছি কি কি, এটা আপনারা জানেন, এই জন্য আমি খুব বেশি পেঁচাইতেছি না এই জায়গায়। কোনো সেন্টেন্সে যদি নাও থাকে, রাইট নাও থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে, অ্যাট দিস প্রেজেন্ট থাকে, অ্যাট প্রেজেন্ট থাকে, গ্র্যাজুয়ালি থাকে, র্যাপিডলি থাকে, দিস ইয়ার থাকে, দিস সিজন থাকে, টুডে থাকে, র্যাপিডলি থাকে, ইয়ার আফটার ইয়ার থাকে, ডে বাই ডে থাকে, বাই লিভস অ্যান্ড বাউন্ডস থাকে, নাও ডেজ থাকে। যদি এরকম কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অথবা বর্তমানে কোনো কাজ চলতেছে এমন অর্থে কী হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানে কোনো কাজ চলতেছে এমন অর্থে কী হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অথবা আপনি দেখেন লেখা আছে নিকট ভবিষ্যতে, হ্যালো,
আপনি কবির ভাই পেজের ইনবক্সে কথা বলেন, কবির ভাই পেজের ইনবক্সে। অথবা নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে, যেমন আমি আগামীকাল ঢাকা যেতে মানে ঢাকা যাচ্ছি, এমন ক্ষেত্রে আমাদের কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে এই যে আমরা এইখানে যে লেখা ছিল নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজ প্লাস স্পেশাল ওয়ার্ড, অথবা বর্তমানে চলতেছে এমন কাজ, তিনটা জিনিস মনে রাখবেন, একটু খুব মনোযোগ দিয়ে দেখেন। নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজ, এই ক্ষেত্রে হয়তো টুমরো থাকতে পারে, নেক্সট মান্থ থাকতে পারে, নেক্সট ইয়ার থাকতে পারে, এইরকম খুব অল্প সময়ের ভিতরে। যেমন আগামী শুক্রবার আমি ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু, এই ক্ষেত্রে আই উইল গো টু ঢাকা, মানে নেক্সট ফ্রাইডে, এটা না হয় কি আই উইল গো টু ঢাকা নেক্সট, আই এম গোয়িং টু ঢাকা নেক্সট ফ্রাইডে, এটা লেখা যায়। নিকট ভবিষ্যতে থাকলে কোনো কিছু ঘটতে যাচ্ছে এমন কিছু যদি বোঝায়, সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর স্পেশাল ওয়ার্ড যেগুলো লিখলাম এগুলো আমরা লিখে দিলাম। এবং বর্তমানে যদি কোনো কাজ চলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা কি, বর্তমানে কোনো কাজ চলতেছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই কারণে আমাদের এই জিনিসগুলো থাকলে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। ইট ইজ 9 নাম্বার, আমি প্রশ্নগুলো সলভ করব, এরপর আপনাদের একটা করতে দেবো। ইট ইজ 10 AM নাও, এখন 10টা বাজছে। এ না থাকার কারণে দ্য সান ইজ ড্যাশ ইন দ্য ইস্টার্ন, দ্য সান ইজ শাইনিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্ব শেষে আইজি প্লাস অবজেক্ট বোঝায়। আচ্ছা, এইবার আপনি দেখেন, খুব ভালো করে লক্ষ্য করেন। 10 নাম্বার কোশ্চেন নাম্বার কত? 10। দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও, বেবি এটা খুব মানে বেবিটা খুবই ক্ষুধার্ত, এই যে বেবির কারণে ইট ব্যবহার করলো, মনে আছেন? নাম্বারে পড়াইছিলাম, নাম্বারে না জেন্ডারে পড়াইছিলাম, মনে আছে? যে আমাদের কি যদি মানে লোয়ার এলিমেন্টস এবং শিশু যদি থাকে, কমন নাউন থাকে, সেক্ষেত্রে আমাদের ইট ব্যবহার করা যায়। তাহলে এই যে নাও থাকার কারণে আমাদের বাকিটা দ্য বেবি ইজ ক্রাইং হবে। ইজ কোথায়? ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং। আনসার তো কোথাও নেই রে। 10 নাম্বার, 10-এর এ নাম্বার, 10-এর এতে একটা মিসিং আছে। দ্য বেবি ইজ ক্রাইং হবে, এখানে ইজ ক্রাইং হবে, দ্য বেবি ইজ ক্রাইং হবে 10-এর এ নাম্বার। দ্য বেবি ইজ ক্রাইং। ওকে, আচ্ছা, এটা আমরা পড়ার চেষ্টা করব পরে। ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার, এর পরবর্তী আমাদের কি আসবে বলেন তো? আমরা হোয়াইলের যে নিয়মটা জানি, আমরা হোয়াইলের পরে ভার্ব থাকলে সরাসরি আইনজি যোগ হয়ে যায়, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেহেতু আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স নেই, তার মানে যেহেতু ডোন্ট প্রেজেন্ট টেন্স, ডোন্ট মেক নয়েজ, শব্দ করো না যখন তোমার বাবা ঘুমায়, ঠিক আছে? ওকে, আরেকটা একটু আমাদের এই জায়গাটাকে দেখার চেষ্টা করবো। এই যে দেখেন 16 নাম্বার কোশ্চেন, 16 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার, জামিল ড্যাশ টুডে থাকলে আমাদের কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জামিল ইজ নট গো, জামিল ইজ নট গোয়িং, বি নাম্বার আনসার। জামিল ইজ নট গোয়িং টু স্কুল টুডে, আজকে জামিল স্কুলে যাচ্ছে না, আজকে জামিল স্কুলে যাচ্ছে না। আচ্ছা, এইবার সরাসরি উল্লেখ নাই, সময় উল্লেখ নাই, কিন্তু আমাদের এরকম কিছু থাকতে হবে। যেমন একটু তাকান 20 নাম্বার কোশ্চেন, মারিয়া ইজ ইন দ্য কিচেন, মারিয়া রান্নাঘরে অবস্থান করছে। মারিয়া কোথায় অবস্থান করছে? রান্নাঘরে অবস্থান করছে। শি ড্যাশ লাঞ্চ, যেহেতু রান্নাঘরে অবস্থান করছে, রান্নাঘরে কেউ তার মুখে ফেশিয়াল করে না, রান্নাঘরে যেহেতু অবস্থান করছে তার মানে তিনি রান্না করতেছেন, এই জন্য শি ইজ কুকিং লাঞ্চ। আহা, আচ্ছা, এটা গেল আমাদের স্পেশাল ওয়ার্ড এবং বর্তমানে চলতেছে এমন কোনো কাজ। আমরা কি বলেছি? নিকট ভবিষ্যতে কোনো কাজ ঘটতে যাচ্ছে এমন ক্ষেত্রে কি আসবে? আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসবে। উই ড্যাশ দ্য কার টু সিলেক্ট নেক্সট মান্থ বিকজ দ্য জার্নি টেক্স টু লং। তার মানে আমাদের কি বলেন তো, আমাদের যেহেতু নিকট ভবিষ্যৎ বোঝাইছে, যে নেক্সট মান্থ বলছিলাম, নেক্সট ইয়ার থাকবে অথবা টুমরো থাকবে, এই ক্ষেত্রে আমাদের কি আসবে বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসবে। উই আর নট টেকিং, যদি সরাসরি ফিউচার টেন্স থাকে তাহলে ফিউচার টেন্স দিবেন, যদি না থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিবেন। তবে একই অপশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার টেন্স থাকবেন। 2C লেখেন, 2C, 2D মানে 2C মানে হচ্ছে আপনার 2 নাম্বার টেন্স, কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার। 2C মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার, একটু দ্রুত লেখেন।
2C মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার। টু ডি, তার মানে আমরা পেয়ে গেলাম কি বলেন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলে গেল। আচ্ছা, এরপরে আজকের এই লেকচার পড়তে মাথায় কোনো প্যারা লাগবে না, সিরিয়াসলি মাথায় প্যারা লাগবে না, খুব রিল্যাক্সে পড়তে পারবেন, কারণ আপনার অধিকাংশ জিনিস আপনার জানা আগের। আমরা এখানে লেখার চেষ্টা করছি আজরাইল, কিছু ওয়ার্ড থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিছু ওয়ার্ড থাকলে আমাদের কিছু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এতে আমরা লিখবো অলরেডি, READY, অলরেডি। যেতে আমরা লিখবো জাস্ট, অথবা আরেকটা যেতে লিখবো জাস্ট নাও। আচ্ছা, আবার এতে আর এতে কি লিখবো বলুন তো, রিসেন্টলি, রিসেন্টলি। আর ইতে কি লিখবো বলুন তো, এভার, এভার অবলিক নেভার। আর এলাতে কি লিখবো বলুন তো, লেটলি, লেটলি। তার সহযোগী বলতে আরো কিছু আছে, সোফার, সোফার, সোফার মানে হচ্ছে এখন পর্যন্ত। সোফার আর আরেকটা ফর্ম আছে কি রে ভাই, সোফারের আরেকটা ফর্ম আছে আপ টু নাও। না এটা একটু, এটা এখানে বোঝা যায় না, এতটুকু লেখা হলে একটু লেখেন তো দু একজন, ডি তারপরে আমি বাকিটা লিখে দিচ্ছি। দু একজন লিখেন ডান, তারপরে আমি বাকিটা লিখে দিচ্ছি। আচ্ছা, এটা লিখে ফেলেন তাই তো। কি লিখছিলাম বলুন তো, সোফার, সোফার মানে হচ্ছে আনটিল নাও। সোফার মানে হচ্ছে কি বলুন তো, আনটিল নাও মানে হচ্ছে এখন পর্যন্ত। আপ টু নাও এটা হতে পারে, অথবা আপ টু দা, একটু লিখেন, আপ টু নাও এটা হতে পারে, অথবা কি হতে পারে বলেন তো, আপ টু দা প্রেজেন্ট, প্রেজেন্ট ইয়েট। এগুলা থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এইগুলা থাকলে কি হয় সাধারণত, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। একটু লিখতে হবে, এইগুলা থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আনটিল বানানে একটা এল রে, এগুলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, আমরা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স জিনিসটা আসলে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স জিনিসটা হচ্ছে একটা কাজ অতীত হয়ে গেছে, যেই কাজটার ফলাফলটা এখনো আছে, বিদ্যমান আছে, যেটা নিয়ে এখন আলোচনা করা হয়। একটা কাজ অতীতে হয়ে গেছে, যেই কাজটা এখন আলোচনা করা হয়, যেটার রেজাল্ট নিয়ে এখনো কথাবার্তা বলা হয়, ওটাকে আমাদের কি বলা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো থাকলে সাধারণত এরকম, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করছে, সে কাজটা করে ফেলছে, দিকে এখন আলোচনা করা হয়েছে। হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে ইতিমধ্যে তার কি হোমওয়ার্ক শেষ করছে, সে হোমওয়ার্কটা শেষ করছে, বিদায় এখন আলোচনা করা হচ্ছে। বুঝতে পারলাম, এরকম অর্থে আমাদের এটা ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখার চেষ্টা করব, আরেকটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করব, এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেমন কিছু আছে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ডট ডট, এগুলো
সাবজেক্ট ও ভার্বের মাঝে বসে, ভার্ব এর মাঝে বসে, এটা পজিশন অফ পার্টস অফ স্পিচে পড়াইছিলাম, পজিশন অফ পার্টস অফ স্পিচে পড়াইছিলাম, কিন্তু আবার লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, জাস্ট নাও অলরেডি এই জিনিসগুলো কোথায় বসে বলেন তো? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে। কিন্তু যদি অক্সিলারি ভার্ব থাকে তবে AUXI অক্সিলারি থাকলে অক্সিলারি প্লাস ডট ডট প্লাস ভার্ব, মেইন ভার্ব, এই যে অক্সিলারি প্লাস ডট ডট এদের মাঝে বসে। আপনার মতো করে সাজায় লিখবেন। জাস্ট নাও অলরেডি ডট ডট, এই যে অ্যাডভার্বগুলো আছে আমাদের, এইগুলো সাধারণত সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে। কিন্তু যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে বসবে। বুঝাতে পারলাম? অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসবে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আরেকটা পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ, অলরেডি সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে, AFFIRMATIV, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে, অলরেডি সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে অলরেডি অ্যাফার্মেটিভ যদি সেন্টেন্সে বসে তাহলে আমাদের কি নিয়ম ফলো করবে? তাহলে নিয়ম ফলো করবে ওই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসবে, অথবা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসবে। আরেকটা হচ্ছে ইয়েট সমান দেখবেন নেগেটিভ সেন্টেন্সে বসে, নেগেটিভ এ বসে ও সেন্টেন্সের শেষে বসে, সেন্টেন্স এর শেষে বসে, সেন্টেন্সের শেষে বসে। তবে মাঝে বসলে ইনফিনিটিভ হয়, লেখা মনে হচ্ছে কঠিন, কিন্তু আপনি যখন এক্সাম্পল দিব তখন আপনার কাছে সহজ মনে হবে। অলরেডি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে, আর ইয়েট নেগেটিভ সেন্টেন্সে বসে। অলরেডি বসে সাধারণত সেন্টেন্সের মাঝখানে, ইয়েট বসে সেন্টেন্সের একদম লাস্টে। আর যদি মাঝখানে ইয়েট বসেই যায় তখন আমাদের কি আসবে বলেন তো? নেগেটিভ হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে, এবং ওইটার অর্থ নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন আমি এক্সাম্পল দিলে আর একটু ভালো বুঝবেন। যেমন হি হ্যাজ নট ফিনিশ, FINISH, ফিনিশ, হি হ্যাজ নট ফিনিশড, FINISHED, ফিনিশড হিজ হোমওয়ার্ক ইয়েট। খুব ভালো করে, সে এখনো তার হোমওয়ার্ক শেষ করেনি। এই যে নেগেটিভ সেন্টেন্স, এই যে ইয়েট হচ্ছে কোথায় বলেন তো? সেন্টেন্সের শেষে। এবার আপনার কাছে মনে হয়েছে যে আপনি ইয়েটটা সেন্টেন্সের শুরুতে আসবেন, সেন্টেন্সের মাঝখানে আসবেন, তখন এরকম আসবে, হি হ্যাজ ইয়েট টু ফিনিশ, FINISH, ফিনিশ ডট ডট ডট। এই ক্ষেত্রে নট ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের সেন্টেন্সের অর্থটা নেগেটিভ দেবে। হি হ্যাজ ইয়েট টু ফিনিশ, তার মানে তার কাজটা এখনো শেষ হয়নি। স্ট্রাকচারটা আসে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর হচ্ছে আমাদের ইয়েট, এরপরে টু প্লাস ভার্বের মিশ্রণ আসবে। যদি সেন্টেন্সের মাঝখানে, সেটার ব্যবহার প্রিলিমিনারি পরীক্ষায় তেমন পাওয়া যায় না, কিন্তু যারা লিখতে চায় বা যারা স্পোকেন করতে চায় তাদের জন্য এটা খুব কাজে লাগে, এবং লিখার জন্য, স্মার্টলি লিখার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মানে আমাদের অ্যাডভার্ব বাকি থাকলো কি? এই এক্সাম্পলটাই আমরা লিখবো। তার মানে অ্যাডভার্ব লিখবো হি হ্যাজ অলরেডি, অলরেডি ডান দ্য ওয়ার্ক। দেখেন, ও হ্যাজ বড় হাতে লিখছি। এই যে হ্যাজ এবং ডান, এই অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে কে বসছে বলুন তো? অলরেডি বসছে। বুঝাতে পারলাম? তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? এদিক তাকান। আজরাইল দিয়ে আমরা কিছু শব্দ শেখার চেষ্টা করলাম। এর ভিতরে আমরা অলরেডি শিখলাম, এভার শিখলাম, নেভার শিখলাম, লেটলি শিখলাম, রিসেন্টলি শিখলাম, জাস্ট নাও শিখলাম, জাস্ট শিখলাম। এইগুলা থাকলে সাধারণত আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং সোফার শিখলাম, অলরেডি শিখলাম, ইয়েট শিখলাম।
আরও এটা শেখার চেষ্টা করলাম যে অলরেডি সবসময় পজিটিভ সেন্টেন্সে বসবে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসবে, কিন্তু ইয়েট সবসময় নেগেটিভ সেন্টেন্সে বসবে। নেগেটিভ সেন্টেন্সে বসবে এবং সেন্টেন্সে এটা শেষে বসবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কাজ বাকি আছে। এটা গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার 1 নাম্বার শর্ত, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার 1 নাম্বার পয়েন্ট। এতগুলা যা লিখছেন যা বলছি সব 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে অতীতে কোনো কাজ একাধিকবার করা হয়েছে, একাধিকবার করা হয়েছে এবং আবারও করার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা আছে, এমন অর্থে প্রেজেন্ট পারফেক্ট হয়। প্রেজেন্ট পারফেক্ট, এমন অর্থে প্রেজেন্ট পারফেক্ট হয়। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। যে সকল ভার্ব এর সাথে আইএনজি যোগ হয় না, নন কন্টিনিউয়াস ভার্ব, যেমন কি বলেন তো, বি, নো, হ্যাভ, লাইক, টেস্ট, তারপরে হচ্ছে আপনার সি, এগুলা। যে সকল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, যেমন কি কি, বি, নো, লাইক, টেস্ট, লাইক, হ্যাভ, এমন সেন্টেন্সে সিন্স অবলিক ফর থাকলে, 3টা পয়েন্ট লিখেন, আমি মুখে বলছি। 1 নাম্বার পয়েন্ট বলছি, আজরাইল দিয়ে যে শব্দগুলো থাকবে এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 2 নাম্বার পয়েন্ট বলছি যে অতীতে একটা কাজ করা হয়েছে এবং বর্তমানে আবারও করা হতে পারে, ভবিষ্যতে আবার করা হতে পারে। এই সকল ক্ষেত্রে সাধারণত ওই যে ওয়ান টাইমস, টু টাইমস, যেমন আই হ্যাভ ওয়াচড দিস মুভি 5 টাইমস, আমি এই মুভিটা 5 বার দেখছি, তার মানে আমার আবার দেখার সম্ভাবনা আছে। আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার 3 টাইমস, আমি 3 বার ভ্রমণ করছি, তার মানে আমার আবার সম্ভাবনা আছে। অতীতে একটা কাজ করা হয়েছে, আবারও করার সম্ভাবনা আছে, এমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। 2 নাম্বার পয়েন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 3 নাম্বার পয়েন্ট একটু ঝামেলাপূর্ণ মনে হতে পারে, কিন্তু আপনার ঝামেলাপূর্ণ না। সাধারণত দেখেন, সাধারণত সিন্স এবং ফর থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আপনারা এটা জানেন, ছোটবেলা থেকে পড়ে আসছেন। সাধারণত সিন্স অবলিক ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু এমন অনেকগুলো ভার্ব আছে যাদের সাথে আইএনজি যুক্ত করা যায় না, কন্টিনিউয়াস করা যায় না। যে সকল ভার্বের কন্টিনিউয়াস করা যায় না, যদি ওই সকল সেন্টেন্সে সিন্স অবলিক ফর থাকে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য আমরা 3টা পয়েন্ট পড়ছি। এই 3টা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। যদি 3টা পয়েন্ট লিখে থাকেন তাহলে লেখেন 3D। 3টা পয়েন্ট লিখে থাকলে লেখেন 3D। হ্যাঁ, ওকে। একটা নাম্বার থেকে এতবার যদি কল আসে, আল্লাহ। হ্যালো, আপনি গভীর ভাই পেজের মেসেঞ্জারে নক দেন। আপনার যত কথা, আমি ক্লাসে ঢুকে গেছি ভাই, ক্লাসে আছি। আজকে জানেন, আজকে আমি 2টা থেকে মনে হয়, হ্যাঁ 2টা থেকে অথবা নামাজের আগ থেকে শুরু করে 4:30 5টা পর্যন্ত ফোন বন্ধ রাখছি, একদম কোনো খাওয়া নাই। যা, আচ্ছা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, এই জাস্টের থাকার কারণে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে, হ্যাজ থাকবে, গন আসবে, সঠিক অ্যান্সার এটা। হি হ্যাজ জাস্ট গট, একই কথা, হি হ্যাজ জাস্ট গন কোথায় আসে সেটাই অ্যান্সার। আচ্ছা,
এদিক দেখান, পরবর্তী দেখেন 27 নাম্বার, আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। এখন পর্যন্ত আমি তাকে একটা মাত্র লেটার পাঠাইছি। যে আপ টু নাও অথবা সোফার থাকলে কি বলেন তো, হ্যাভ সেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? বি নাম্বার। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? বি নাম্বার। 28 নাম্বার কোশ্চেন দেখেন, 28 নাম্বার কোশ্চেন, উই হ্যাভ নেভার ড্যাশ এ কার। এটা করেন তো, আপনারা করেন। হ্যাঁ, উই হ্যাভ নেভার ড্যাশ এ কার। সঠিক অ্যান্সার 28 নাম্বার করেন। 28 নাম্বার টু আপনারা নিজেরা করেন। কল রিসিভ করার জন্য আপনারা রাখলে তাইলে আর পুলাবান কল ছাড়বে? কল রিসিভ করার জন্য যে আপনারা রাখি, তো পুলাবান তো আর মনে করেন যে আপনার এখন তো তারপরে দু একটু ঘুমানো যায়, বুঝলেন না? ফোন বন্ধ রাখা যায়, তখন বন্ধ করলে ও যায় যে আপনার মামলা করে দিবে যে কল বন্ধ রাখা যাবে না। 28 নাম্বার করেন, ভালো করে বুঝিয়ে করেন। অপশন এ হ্যাভ, অপশন বি হ্যাড, অপশন সি উইল হ্যাভ, অপশন বি হ্যাড বিন। দ্রুত আনসার করেন, সবাই সবাই করেন তো, এটা সবাই করিয়েন, ঝামেলাপূর্ণ তো, এটা সবাই করিয়েন। ওকে, দেখেন ওই যে সাধারণত নেভার থাকলে আমাদের কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বোঝা যাচ্ছে নেভারটা এখানে আছে, এই যে এখানে। তো উই হ্যাভ নেভার ড্যাশ, এই যে বি নাম্বার আনসার। হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম কি বলেন তো? হ্যাড, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাড। এটা এই বেসিক ক্লাসে পড়াইছিলাম। দেখেন, আচ্ছা, এর পরবর্তী দেখেন, খুব ভালো, খুব মনোযোগ দিয়ে দেখেন প্লিজ, খুব মনোযোগ দিয়ে দেখেন প্লিজ। সিন্স, সিন্স দেখেন কি লেখা আছে, সিন্স এবং ফরের ব্যতিক্রম। এদিক তাকান, খুব মনোযোগ দিয়ে দেন, এই জায়গাটা ভুল হয় বেশি। সাধারণত সিন্স এবং ফর থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এই জায়গায় ব্যতিক্রম কেন বলছি? যাদের কন্টিনিউয়াস টেন্স হবে না। একই সিনেমা বারবার দেখা মানে, ওই যে আমি বলছিলাম যে আই হ্যাভ ওয়াচড দিস মুভিজ ফাইভ টাইম, এটা মনে রাখতে সুবিধা হয়। তার মানে আমরা একটা এক্সাম্পল লেখার চেষ্টা করবো। আমরা একটা 29 নাম্বার কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করবো। দ্য টেস্ট ইজ গোয়িং অন, টেস্ট চলছে। উই ড্যাশ হ্যাভ এনি প্রবলেম, উই ড্যাশ হ্যাভ এনি প্রবলেম। উই ডিড নট যখন আমরা ব্যবহার করি তখন সেটা আমাদের অন্য জিনিস হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না। উই হ্যাভ নট হ্যাড, এটা আমাদের হতে পারে। উই মাইট নট হ্যাভ, এটা হতেই পারে না। উই কুড নট হ্যাভ, এটা হতে পারে না। আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু হবে, সুতরাং আমাদের কি আসবে বলেন তো? এটা আসবে, উই হ্যাভ নট হ্যাভ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি, এদিক তাকান। সিন্স থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু আমরা দেখার চেষ্টা করব যে আমাদের এখানে ভার্ব কে আছে। ভার্ব হচ্ছে হ্যাভ। হ্যাভ ভার্বের সাথে আমাদের হ্যাভ ভার্বের কন্টিনিউয়াস টেন্স করা যাবে না? করা যাবে না। তার মানে উই ডিড নট হ্যাভ, উই ডিড নট হ্যাভ না, উই হ্যাভ নট হ্যাড, এটা হতে পারে। উই হ্যাড নট হ্যাড, এটা তো পাস্ট টেন্স চলে গেল। উই ডট ডট ডট, এটা হয় না। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? এটা। উই হ্যাভ নট হ্যাড এ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য, বছরের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের কপালে কোনো ছুটি ঝুঁকে নেই। আচ্ছা, খুবই কনফিউশন প্রশ্ন 31 নাম্বার। এখান থেকে একটু কোশ্চেন বেশি করাচ্ছি, কারণ এটাই নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয়। উই আর গুড ফ্রেন্ডস, আমরা খুব ভালো বন্ধু। উই ড্যাশ উই ড্যাশ ইচ আদার ফর এ লং টাইম, আমরা দীর্ঘদিন সময় ধরে একে অন্যকে চিনি। ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, কিন্তু নো ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না। এই কারণে আমাদের কি থাকবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সবাই আনসার করবে কোনটা বলেন তো? ওই যে হ্যাভ বিং নোয়িং, তখন আনসারটা করি একদম ধরা মারা সব কিছু না, হবে না। তার মানে কি? উই হ্যাভ নোন। সঠিক আনসার কোনটা বলেন তো? এটাই। আমি আশা করি এরপরে আপনার এই জিনিসগুলো আর ভুল হবে না। লাস্ট ওয়ান, আরেকটা কোশ্চেন দেখার চেষ্টা করি। 33 নাম্বার কোশ্চেন, সিন্স দ্য কারেক্ট অপশন। আই এম হিয়ার সিন্স, সিন্স থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, নাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এম তো এটা হয় না, এটা হয় না। আই হ্যাভ বিন হেয়ার সিন্স মানডে, সঠিক আনসার কোনটা? এটা প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ বিন সিন্স, আই হ্যাভ আর বিনটা হচ্ছে আমাদের কি বলেন তো? এম ইজ আর ওয়াজ ওয়ার এদের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। হেয়ার প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট ইজ ওয়াই বি নাম্বার আনসার। তখন তোমার থাকবে সারাক্ষণ দেখেন 38 নাম্বার,
আর দিস আমার সিন্স লাস্ট ইয়ার আই ড্যাশ হিম ওয়ান্স। সিন্স গত বছর থেকে আমি তাকে মাত্র কি দেখছি বলেন তো, একবার দেখছি। ওয়াজ সিং না, সি না, আই হ্যাভ সিন। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? আই হ্যাভ সিন। কেন? কারণ আমাদের সি ভার্বের সাথে আইএনজি যোগ করা যায় না। আইএনজি যোগ করা যায় কিন্তু কন্টিনিউয়াস টেন্স করা যায় না। ওকে, দ্য লাস্ট, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও, সে আমার ভালো বন্ধু, অ্যান্ড ড্যাশ ফর মেনি ইয়ার্স। ফর থাকলে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং অনেক বছর ধরে আমাদের হ্যাভ হ্যাজ কোথায়, যেহেতু হি আছে তার মানে হ্যাজ আসবে, এরপর অতিরিক্ত বিন আসবে। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? এই সি নাম্বার। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, আই ড্যাশ এ ফর, আই ড্যাশ এ টিচার ফর 12 ইয়ার্স, আই ড্যাশ এ টিচার ফর 12 ইয়ার্স। তাই আমাদের সিন্স থাকলে, ফর থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? বি নাম্বার। বুঝতে পারলেন? বাকি থাকলো কি বলেন তো? সিন্স এবং ফর এবং হাউ লং। এটা একদম সহজ, কনসেপ্টটাকে ধরেন। এইবার সিন্স এবং ফর এবং হাউ লং, কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে এবং অতীত থেকে এখনো চলমান আছে। কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে, যেমন যেমন সকাল থেকে আপনি আমাকে বলছেন যে কবির ভাই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তার মানে আপনি যখন আমাকে কথা বলছেন, স্টিল নাও ইট ইজ রেইনিং। আপনি যখন কথা বলছেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে এখন হচ্ছে। যদি এখন না হইতো তাহলে তো আপনি আমাকে বলতেন না যে ভাই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তা আপনি বলতেন, তখন যদি বৃষ্টি থেমে যেত না, আপনি বলতেন ভাই সকালে বৃষ্টি হয়েছিল। বুঝতে পারলাম? তার মানে কোনো একটা কাজ অতীতকালে শুরু হয়েছে, যেটা এখনও চলতেছে এবং সামনে চলবে, এমন যদি বোঝায়, সেক্ষেত্রে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন উই ড্যাশ ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড, একদম কঠিন ইংলিশ এক্সাম্পল আসছে পরীক্ষায়, ঠিক আছে? উই ড্যাশ ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি আমাদের শৈশবকাল থেকে। আমরা যে ইংরেজি সেই যে শুরু করছি, এখনও শিখতেছি। ইংরেজি শেখা বন্ধ হয়ে গেছে না, এখনও চলতেছে। তার মানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন লার্নিং। সঠিক অ্যান্সার ডি নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন খুব ভালো করে। আই ড্যাশ ওয়েটিং ফর হিয়ার সিন্স 5 o'clock, আমি 5 ঘন্টা ধরে তার জন্য অপেক্ষা করছি। মানে আমি অপেক্ষা করছি বলতে এখনো দাঁড়ায় আছে, এখন অপেক্ষা করছে। আমি যার লেগে অপেক্ষা করছি শেষ হইতে এখন আসেনি। বুঝতে পারলাম? আমি যার জন্য অপেক্ষা করছি শেষ হইতে এখন আসেনি, বারবার বলছে আমি আব্বার সাথে আছি, মার্কেটে যাচ্ছি, কিন্তু সে আছে আরেকজনের সাথে, এটা কনফার্ম। কিন্তু যেহেতু এখন আমি দাঁড়ায় আছি তার সরল মন নিয়ে, এখন অপেক্ষা করছি, দ্যাট ইজ আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন ওয়েটিং, কোথায় রে? আই হ্যাভ বিন ওয়েটিং। সঠিক অ্যান্সার এটা। হাউ মেনি টাইমস ড্যাশ, একই কথা, একই কথা। 4D লেখেন, 4D। তার মানে আমরা কি শিখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটু চোখ বুঝেন, দেখেন সবগুলা নিয়ম আপনার মাথায় আছে। অনেকগুলো কোশ্চেন আমি সলভ করে দিয়েছি, কিছু কিছু কোশ্চেন রাখা আছে, এটা আপনি সলভ করবেন। এরপরে জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন। আপনার আর জীবনে কোনো অন্যদিকে তাকানোর কথা না। 4D লেখেন, 4D। তোমার ওকে, খুব ভালো করে লক্ষ্য করেন। B2 মানে কি? পাস্ট ফর্ম। স্বাভাবিকভাবে কোনো একটা কাজ অতীতকালে ঘটছিল, কোনো কন্ডিশন নাই, আগে ঘটছে না পরে ঘটছে, চলতেছিল না কিছু হয়েছে, কিছু নেই। কোনো একটা কাজ অতীতকালে ঘটছিল, যেমন 71 সালে স্বাধীন হয়েছে, যেমন 2012 সালে কমলা বিয়ে করছে, 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, 2014 সালে বিভিন্ন কিছু, যে কোনো একটা উল্লেখ করা থাকলো। অতীতের যে কোনো ঘটনায় সেটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। কন্ডিশন ছাড়া, শর্ত ছাড়া। শর্ত দিলেই ঝামেলা আছে। শর্ত দিলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে না, পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে।
আবার ঝামেলা হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, এটা ঝামেলা আছে। শর্ত দিলে ঝামেলা। শর্তবিহীন অতীতের যে কোনো ঘটনা, তাহলে আপনি প্রথম কি লিখবেন? শর্তবিহীন যে কোনো অতীতের ঘটনা সমান পাস্ট টেন্স। দুইটা পয়েন্ট লিখবেন। 1 নাম্বার পয়েন্ট পাস্ট টেন্সে লিখবেন শর্তবিহীন অতীতের যে কোনো ঘটনা। শর্তবিহীন অতীতের যে কোনো ঘটনা। শর্তবিহীন অতীতের যে কোনো ঘটনা। কোন টেন্স? পাস্ট টেন্স, B2। এরপরে কিছু ওয়ার্ড আছে, যেমন অ্যাগো, বিফোর, লং অ্যাগো, লং সিন্স, লাস্ট প্লাস টাইম। লাস্ট প্লাস টাইম মানে কি বলেন তো? লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট সেঞ্চুরি, হ্যাঁ, বক্কর সকর লাস্ট দিয়ে যে কোনো কিছু থাকলো, যে কোনো কিছুই থাকুক, ঠিক আছে। এরপরে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর। দ্য ডে বিফোর মানে জানে কি? গত পরশু, দ্য ডে বিফোর। এর থাকলে পাস্ট টেন্স হয়। কিছু কোশ্চেন আছে, একটু ঝামেলা। লেখা শেষ হলে আমরা একটু লিখবো ডি। লেখা শেষ হলে আমরা একটু ডি লিখবো। লেখা শেষ হলে আমরা একটু ডি লিখবো। লেখা শেষ হলে আমরা একটু ডি লিখবো। ওকে, দেখেন প্রথম কোশ্চেনটাই দেখেন। প্রথম কোশ্চেনটাই ঝামেলা করবে। প্রথম কোশ্চেনটাই ঝামেলাপূর্ণ। দুইটা কোশ্চেন প্রথমে রাখা হয়েছে একদম। হি ড্যাশ টু শিকাগো জাস্ট আ ফিউ মিনিটস অ্যাগো। জাস্ট আ ফিউ মিনিটস এগো। জাস্ট থাকলে আমাদের সাধারণত কি হয় বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। মনে রাখতে হবে, জাস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে এবং ওটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তখন সেটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের মাঝখানে বসবে, অথবা অক্সিলি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসবে। এই জায়গায় অক্সিলি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে জাস্ট বসছে। অন্য 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 জায়গাও বসতে পারে, সাধারণত এখানে বসে থাকে। আচ্ছা, এবার দেখেন জাস্ট কখন অ্যাডভার্বিয়াল, জাস্ট কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে? যখন জাস্ট দ্বারা অ্যাডভার্ব অফ টাইম বোঝাবে। হি হ্যাজ জাস্ট ডান দিস ওয়ার্ক, সে এইমাত্র কাজটা করেছে। বোঝাতে পারলাম? জাস্ট কখন টাইম হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যখন অ্যাডভার্ব অফ টাইম বোঝাবে। এই সেন্টেন্সে জাস্ট হচ্ছে এক্স্যাক্টলি বোঝা যায়, বাট ঠিক এক্স্যাক্টলি কিছু মিনিট, ঠিক কিছু মিনিট আগে, ঠিক কিছু মিনিট আগে। কিন্তু এই যে এগো থাকার কারণে আমাদের কি বলেন তো? পাস্ট টেন্স হবে। মুভ শেষ। সহজ জিনিস বোঝা দিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে কোনো কিছু থাকুক এবং পাস্ট টেন্সের যে কোনো কিছু থাকুক, যদি দুইটা একসাথে থাকে তখন পাস্ট টেন্সের ডান্সার করবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরটা করবেন না। এটা হচ্ছে সবচেয়ে উত্তম সমাধান। কারণ এটা প্রিলি পরীক্ষা তো, ঠিক আছে। দেখেন, আবার দেখেন 2 নাম্বার আরেকটা কোশ্চেন করি। 45 নাম্বার, শি ড্যাশ জাস্ট আ ফিউ মিনিটস এগো। এগো পায়ে গেছেন। এগো থাকলে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এখানে আর জাস্টের কোনো খাওয়া নাই। সুতরাং আনসার কোনটা বলেন তো? বি নাম্বার। ওকে, এরপর দেখেন 49 নাম্বার কোশ্চেন। দ্য ম্যান ওয়াজ ডাইড ইয়েস্টারডে। ইয়েস্টারডে হচ্ছে কি বলেন তো? আগের দিন। তো পাস্ট টেন্স আসবে। দ্য ম্যান ওয়াজ ডাইড। ডাইড হচ্ছে কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, সুতরাং ওয়াজ হবে না, হ্যাজ হবে না। ইয়েস্টারডে থাকলে হ্যাজ হয় না। দ্য ম্যান হ্যাড ডাইড হবে না। দ্য ম্যান ডাইড ইয়েস্টারডে। সঠিক আনসার কোনটা বলেন তো? ডি নাম্বার। এরপরে লাস্টে কোশ্চেনটা দেখেন, 11 নাম্বার কোশ্চেন। 51 নাম্বার কোশ্চেন, নট 11, 51। হি কেম হোম ইয়েস্টারডে। আনসার হতে পারে হি ওয়াজ কেম। কেন? যে আসছে সে তো আছে, প্যাসিভ ভয়েস করা যাবে না। আচ্ছা, হি হ্যাড কাম হোম ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট পারফেক্ট না। হি ওয়াজ কামিং। ইয়েস্টারডে থাকলে কি বলেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস না। সঠিক আনসার কোনটা বলেন তো? এ নাম্বার।
53 আপনারা করবেন, 53 আপনারা করবেন, 53। তখন তোমার আসবে টেলিফোন। ফিফটি থ্রি কি আছে ভাই বলেন তো? লাস্ট নাইট, লাস্ট নাইট থাকার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার হ্যাজ কোথায় থেকে আসলো? হ্যাড কোথায় থেকে আসলো? হ্যাড কোথায় থেকে আসলো? হি কেম লাস্ট নাইট। ডি নাম্বার আনসার, ডি নাম্বার আনসার। ওকে, আচ্ছা এরপরে যান আপনি কবির ভাইয়া পেজের মেসেঞ্জারে নক দেন, কেমন? আমি ক্লাসে আছি ভাই। as soon as লিখেন, এগুলো ইন্টারমিডিয়েট পড়ছেন। হিউজ অতীতের দুটি কাজ as soon as দ্বারা যুক্ত থাকলে দুইটি অংশই পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয়। দুটি অংশই পাস্ট ইনডিফিনিট হয়। তার মানে অ্যাজ সুন এজ যখন কনজাংশন হিসেবে থাকবে, অতীতকালের দুইটা কাজ যখন যুক্ত থাকবে তখন দুইটা অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, জাস্ট আর কিছু না। ওই যে আমরা বলছিলাম কনজাংশনের ব্যাপার স্যাপার, এই যে দেখেন কনজাংশনের ব্যাপার স্যাপার চলে আসছে। যদিও কনজাংশনের ব্যাপার স্যাপার আসছে, কিন্তু তারপরে একটা বিষয় লক্ষ্য করেন তো, যদিও কনজাংশনের ব্যাপার স্যাপার আসছে, কিন্তু আমাদের আলটিমেটলি টেন্সকে নির্ধারণ করতেছে না। এই কারণে আমরা টেন্স সম্পর্কে কথা বলেছি। অতীতকালে যদি অ্যাজ সুন এজ দ্বারা যদি অতীতের দুইটা কাজ যুক্ত থাকে, তখন দুইটা কাজেই আমাদের কি বলেন তো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমরা একটু দেখার চেষ্টা করি, ভাই প্লিজ একটু। 54 অ্যাজ সুন অ্যাজ আই কেম ইন, যখন আমি ভিতরে আসলাম, সে ড্যাশ দারুম, সে তখন চলে গেল। তো ওয়াজ লিভিং কেন আসবে? হ্যাড ডেট কেন আসবে? লেফট আসবে। সঠিক অ্যান্সার সি নাম্বার। কেন? কারণ অ্যাজ সুন এজ দ্বারা দুইটা যুক্ত থাকলে, মানে ছেলেটা যখন রুমে আসছে তখন মেয়েটা রুম থেকে চলে গেছে। বুঝাতে পারলাম? এটা হচ্ছে মূল ঘটনা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরেকটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 56 নাম্বার কোশ্চেন চালু করবো। অ্যাজ সুন এজ আই ড্যাশ দ্য বেল রিংিং আই ওপেন দ্য, যেহেতু আমাদের অ্যাজ সুন এজ দ্বারা যুক্ত আছে, এই একটা ক্লোজ আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর একটাও কি আসবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটায়? এই যে আই হার্ড। সঠিক আনসার কোনটা বলেন তো? ডি নাম্বার। একটা কোশ্চেন রাখছে, এটা আপনি করিয়েন, নাহলে আপনার খারাপ দেওয়া যায়, খুব চরম পরিমাণ খারাপ দেওয়া যায়। এটা একটা সুন্দর শিরোনাম দিবেন, এজ ওয়াইল হোয়েন। আগে আলোচনাটা শুনেন, দেখবেন ভালো লাগবে। ধরেন এই যে আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি, এই কথা বলার মাঝখান দিয়ে বারবার কল আসছে, তাই না? তো একটা কাজের ভিতর দিয়ে আরেকটা কাজ ঢুকতেছে। তো এটাকে আমরা ইংরেজি করি কিভাবে? হোয়াইল কবির ভাই ইজ টেকিং ক্লাস, হোয়াইল কবির ভাই ওয়াজ, সরি ইজ না, হোয়াইল কবির ভাই ওয়াজ টেকিং ক্লাস, যখন কবির ভাই ক্লাস নিচ্ছিল, কমা দ্য স্টুডেন্টস কলড হিম, ছাত্রছাত্রীরা তাকে তখন কল করছিল। আমি মনে বোঝাতে পারিনি, আমি আবার বোঝাচ্ছি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা মন মতো হয়নি। ধরেন আমি এখন কথা বলতেছি, আমি এখন বলতে গতকালের কথা বলি। গতকাল আপনাদের ক্লাস ছিল না? গতকাল আমি কথা বলছিলাম, যখন ক্লাসে কথা বলছিলাম, হঠাৎ করে দরজা দিয়ে আমার রুমে একজন প্রবেশ করছে। হঠাৎ করে দরজা দিয়ে আমার রুমে একজন প্রকাশ করছে, অথবা দরজায় আমাকে একজন নক করছে। তার মানে দুইটা কাজ একটা করছে, একটা কাজ চলতেছে, আরেকটা চলন্ত, কাজটা চলার সময় মাঝখানে আরেকটা কাজ ঢুকে গেছে। কনসেপ্ট ক্লিয়ার? অতীতকালে দুইটা কাজের মধ্যে যেই কাজটা চলতেছে ওটা আসবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চলন্ত কাজের মাঝখানে যেই কাজটা ঘটে গেছে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতকালে দুইটা কাজের মধ্যে যেই কাজটা চলতেছিল এই কাজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চলন্ত কাজের মাঝখানে যেই কাজটা ঘটে গেছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি বোঝাতে পারলাম?
সেন্স দেবে, তখন কি দ্বারা যুক্ত থাকে সাধারণত? এজ, হোয়াইল, হোয়েন দ্বারা যুক্ত থাকে। যেমন আমি এখন লিখেন না, এখন লিখেন না, এক্সাম্পল দেই, তখন আপনি আরো ক্লিয়ার হবে। এগুলা কোনো দিনও আপনি নিয়ম মুখস্থ করে পারবেন না, পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যেতে পারবেন না, এটা আই ক্যান গ্যারান্টি ইউ। আপনি পারবেন না, আপনাকে ফিল না করতে পারলে আপনি মানে ব্রেইনে নিয়ে এটা যাইতে পারবেন, আপনাকে ফিল করতে হবে। দেখেন আমি আপনার এক্সাম্পল দিই। দেখেন হোয়েন দ্বারা যুক্ত আছে, হোয়েন দ্য টেলিফোন র্যাং, টেলিফোন বেজে উঠলো, তার মানে উই ওয়াজ ওয়াচিং, ওয়াজ তো আসে না এমনিতেই, উই ওয়ার ওয়াচিং, উই ওয়ার ওয়াচিং টিভি, আমরা টিভি দেখতেছিলাম, হয় তখন দ্য টেলিফোন র্যাং। দেখেন টিভি, ধরেন আমি আপনি, এইটাই টিভি, আমরা টিভি দেখতেছি, হঠাৎ করে এই যে আমার বারবার কল আসছে, একটা কাজ চলতেছে, মাঝখানে আরেকটা কাজ ঢুকে গেছে, যেই কাজটা চলতেছে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেই কাজটা চলন্ত কাজের মাঝখানে ঢুকে গেছে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি বুঝে থাকেন তাহলে এবার লিখেন। তো এজ, হোয়াইল, হোয়েন দ্বারা দুইটা অতীতকালের কাজ যুক্ত থাকলে চলন্ত কাজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চলন্ত কাজের মাঝখানে যেই কাজটা ঘটে যায়, যেই ঘটনাটা ঘটে যায় ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা আরো একটা এক্সাম্পল দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আপনারা লিখেন, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল পৌঁছলো, হোয়াইল, এইবার দেখেন হোয়াইল, আমার আঙ্কেল পৌঁছলো, হোয়াইল দ্বারা দুটা সেন্টেন্স যুক্ত আছে। আমার আঙ্কেল পৌঁছাইছে কখন? যখন আমি রাঁধতেছিলাম। হোয়াইল আই ওয়াজ কুকিং, আই ওয়াজ কুকিং নাই, হ্যাঁ, হোয়াইল আই ওয়াজ কুকিং, যখন আমি ডিনার রান্না করতেছিলাম। যখন আমি ডিনার তৈরি করতেছিলাম তখন আমার আঙ্কেল পৌঁছতে, ডিনার তৈরি করা একটা কাজ যেটা চলছিল, হঠাৎ করে আঙ্কেল ঢুকে গেছে, এটা মাঝখানে কাজ ঢুকে গেছে। কাবাব মি হাড্ডানি, এটা হচ্ছে এটা। তুমি আমার এটা যদি বুঝে থাকেন 63 নাম্বারটা কোশ্চেন করেন। 63 নাম্বার কোশ্চেনটা করেন সবাই। আই স ইউর ব্রাদার হোয়েন হি ড্যাশ। এবার সবগুলো অপশন দেখা যাচ্ছে। 63 নাম্বার কোশ্চেন না, দ্রুত। খুব ভালো করে লক্ষ্য করেন। আই স ইউর ব্রাদার, আমি তোমার বাইকে দেখলাম, হোয়েন হি ড্যাশ টেকিং টু দ্য হসপিটাল আফটার দেখছিলেন, আমি তোমার বাইকে দেখছিলাম যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তার মানে তার ভাই অ্যাক্সিডেন্ট করছে। নিয়ে যাওয়ার কাজটা যেহেতু অন্য কেউ করছে এই জন্য পেসিভ ভয়েস, এই কারণে কিন্তু পাস্ট টেন্সের পেসিভ ভয়েস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েস। একটা অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, একটা দেখার কাজ, যখন নিয়ে যাচ্ছিল তখন দেখছে, নিয়ে যাওয়ার চলন্ত কাজের সময় তখন হঠাৎ দেখে ফেলছে। এবার এটা ক্লিয়ার কিনা? এটা কি এইচ ক্লিয়ার? এইচ ডব্লিউ সি লেখেন, ওই যে হোয়াইল হোয়েন তাহলে ক্লিয়ার, ডব্লিউ সি লেখেন, হোয়াইল হোয়েন এজ ক্লিয়ার। এই পাস্ট টেন্সের এই পার্টিকুলার এই ব্যাপারটাই। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু মনোযোগ দেন। দ্যাট, এখানে একটু দেখেন, খুবই সহজভাবে পড়াবো, কিন্তু আমি খুবই সহজভাবে পড়াবো, খুবই সহজভাবে আলোচনা করব, কিচ্ছু না, জাস্ট এতটুকু লেখেন। দ্যাট, THAT, দ্যাট, দ্যাটের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট, INDIFINIT,
দ্যাটের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, দ্যাটের পরে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, PRFECT, এটা আমাদের পড়ার দরকার নাই। কেন? এটা আমরা জানি। কেন মনে আছে? সিকোয়েন্স অফ টেন্সে পড়াইছিলাম। যদি কনজাংশনের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রিন্সিপাল ক্লজে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তার পরেরটা কী হয় বলেন তো? আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়। একটা নিয়মে পড়াইছিলাম কিন্তু। এখন মনে রাখবেন পার্টিকুলারলি দ্যাটটাকে মনে রাখবেন। দ্যাটের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স, যেইভাবে লিখছে এইভাবে লিখেন। দ্যাটের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তো এটা পরিবর্তন হয়ে কী হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। জাস্ট আপনি এতটুকু পরিবর্তন হয়ে কী হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, এই দিকটা কান খুব মনোযোগ দিয়ে দেখেন। এইবার যদি কখনো এরকম থাকে, এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের, এটা নিয়ে কোনো কথা নাই, এটা নিয়ে কোনো কথা নাই, কিন্তু এদিক তাকান। দ্যাটের পূর্বে আমাদের যদি এই যে অংশটা আছে না, এই অংশটা পাস্ট পারফেক্ট। দ্যাটের পরে যদি আমাদের এরকম থাকে যে আমাদের মানে অতীতকালের কোনো নির্দেশক শব্দ থাকে, যেমন প্রিভিয়াস ডে, প্রিভিয়াস উইক, বিফোর, এরকম থাকে। যদি এরকম থাকে, যেমন অতীতকালের কোনো অতীত নির্দেশক শব্দ, অতীত নির্দেশক শব্দ, নির্দেশক শব্দ, যদি এইখানে অতীত নির্দেশক শব্দ থাকে, তখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সও থাকতে পারে। যদি অপশনে পাস্ট ইনডিফিনিট টেন্স না থাকে, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে। আমি যেভাবে সাজায় বলতেছি ঠিক এইভাবে সাজায় লিখেন। আমি যেভাবে সাজায় বলতেছি ঠিক এইভাবে সাজায় লিখেন। আচ্ছা, আমি আবার লিখে দিচ্ছি, দাঁড়ান, আমি আবার লিখে দিচ্ছি, না এটা ঝামেলা করবেন। এদিক তাকান। প্রথমে দ্যাট লিখবেন, এই যে দ্যাট, উপরে কি বলেন তো? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এটার কোনো চেঞ্জ নেই, মনে রাখবেন, এটার কোনো চেঞ্জ নেই, পাস্ট ইনডিফিনিট মনে রাখবেন। তা সাধারণত কি হয়? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আচ্ছা, আবার প্লাস লিখলাম, এবার সুবিধা হবে। এখানে পাস্ট পারফেক্টের পরিবর্তে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, খুব ভালো করে লক্ষ্য করেন। পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। এটা কখন? যদি অতীত নির্দেশক শব্দ থাকে, যেমন প্রিভিয়াস, PRIBIOS, প্রিভিয়াস ডে, উইক, মান্থ, এরকম যদি কোনো কিছু থাকে। আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ। আবার প্লাস দিলাম। এইবার আমাদের এইখানে, আমাদের অবশ্যই এখানে একটা সাবজেক্ট থাকবে, তাই না? সাবজেক্টের পরে আমাদের, সাবজেক্টের পরে যদি আমাদের ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ থাকে, যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকে, তখন সাবজেক্ট প্লাস শুড অবলিক উড প্লাস বেস ফ্রম। কখন হয়? যখন দ্য নেক্সট ডে, উইক, মান্থ, বকর সকর, অথবা অতীত ভবিষ্যৎ নির্দেশক শব্দ। এটা প্রথমে লিখেন, এটা প্রথমে লিখেন, এরপরে আমি আবার বলছি, আবার একটু মিলাই নেন। খুবই ঝামেলাপূর্ণ জিনিস, একটু স্লিপ করলেই মূলত প্রশ্ন আসে এই এক্সাম্পল থেকে। পাস্ট ইনডিফিনিট, দ্যাট, পাস্ট পারফেক্ট। কখনো কখনো যদি মনে হয় 20টা প্রশ্ন সহজ করলাম, একটা প্রশ্ন কঠিন করি রাইট ফর্মস অফ ভার্ব থেকে, আমি চাই ওই প্রশ্নটা আপনি পারেন। তাহলে কি আমাদের দ্যাটের পূর্বে দেখবো পাস্ট ইনডিফিনিট আছে কিনা, এরপর দেখবো পাস্ট পারফেক্ট আছে কিনা। যদি পেয়ে যায় আনসার আলহামদুলিল্লাহ। কিন্তু দ্যাটের পরের অংশে, দ্যাটের পূর্বের অংশের কোনো পরিবর্তন নাই। দ্যাটের পরের অংশে যদি অতীত নির্দেশক শব্দ, প্রিভিয়াস ডে, এতক্ষণ যা পড়াইছি, এগো, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস উইক, প্রিভিয়াস মান্থ, লাস্ট উইক, লাস্ট মান্থ, বকর সকর, এরকম যা কিছু থাকুক, যদি এরকম থাকে, পাস্ট পারফেক্ট হবে। যদি অপশনে পাস্ট পারফেক্ট না থাকে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দাগাবেন আপনি। যদি অপশনে পাস্ট পারফেক্ট না থাকে, সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি দেখাবেন। এটা হচ্ছে অতীতের বেলায়। এবার যদি ভবিষ্যৎ থাকে,
তো ভবিষ্যৎ থাকলে তখন আর কোনো পারফেক্ট টেন্সই থাকবে না, তখন কি হয়ে যাবে, সাবজেক্ট প্লাস শুড অবলিকুড প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, এই স্ট্রাকচারটা হয়ে যাবে। এটা লেখা হলে আমরা ডি ডি ডি, তিনটা পয়েন্ট তো তিনটা স্ট্রাকচার ডি ডি লিখবো। এটা লেখা হয়ে গেলে আমরা ডি ডি লিখবো। আমার এডিতে আপনি আফরোজা হক মনে হয়, আফরোজা হক আপনার বিষয়টা ই করা হচ্ছে, অ্যাডমিনকে জানাই দিছি আমি, আপনি করে দিবে আমাদের ওই যেহেতু ভর্তি চলে এখন একটু একটু সমস্যা হচ্ছে, আপনার এই বিষয়টা হচ্ছে করে দেওয়া হবে। হ্যাঁ, শিবলু রিপিট করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। লেখা হলো, দেখেন ওমা, আমি মুছি নাই কিন্তু, এদিক তাকান, এবার আমার দিকে তাকান। দ্যাট একটা কনজাংশন, দ্যাট কনজাংশনের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে দ্যাটের পরে কি পাস্ট পারফেক্ট টেন্স হবে, এটা বুঝছেন? আচ্ছা ওকে, দ্যাটের পূর্বে যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে এটা পরিবর্তন হবে না, তবে দ্যাটের পরে যেখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে ওইখানে কখনো কখনো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। কখন হবে? যদি অতীত নির্দেশক শব্দ থাকে, ওইখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। কখন হবে? যদি অতীত নির্দেশক শব্দ থাকে। আবার ডেটের পূর্বে পাস্ট ইনডিফিনিট, এটার চেঞ্জ নেই। ডেটের পরে সাবজেক্ট প্লাস শুড উড প্লাস ভার্বের বেস ফর্ম বসতে পারে। কখন হবে এটা? যদি ফিউচার নির্দেশক কোনো শব্দ থাকে। এরপরে যদি না বোঝেন তাহলে আমি মোর সর্বশেষ যে সাজায় কথাটা বললাম এটা মনে থাকার কথা। এরপর প্রশ্ন সলভ করি, দেখেন আরো মনে থাকবে, নিয়ম মনে থাকার কথা নয়, খুব ভালো করে লক্ষ্য করেন। এটার অনেকগুলো প্রশ্ন সলভ করবো, কারণ যেহেতু নিয়মটা একটু কঠিন, এটার প্রশ্নগুলো সলভ করবো একটু বেশি, টেনশন নেই। হ্যাঁ, দেখেন, শি রিঅ্যাসিউরড মি দ্যাট, দ্যাট আছে তাই তো, দ্যাটের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে এটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কোথায় ভাইয়া? এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, কিছুই হয় না, এটা কিচ্ছু হয় না। তো সঠিক আনসার কোনটা? কি রে, পাস্ট, এটা ভুল আছে, এটা ভুল আছে, হ্যাজ পোস্টেড না, আনসার সেটা ভুল আছে। আনসার হবে কোনটা বলে? হ্যাড পোস্টেড। ইনভাইটেশন লেটার, দ্য ইনভাইটেশন লেটার। ওকে, 65 ঠিক করে নেন, 65 ঠিক করে নেন, হ্যাড পোস্টেড, 65 ঠিক করে নেন। আচ্ছা, এরপরে দেখেন, খুব ভালো করে লক্ষ্য করেন, ডেটের পরিবর্তে যদি অন্যান্য ক্লোজও থাকে, দেখেন ডেটের পরিবর্তে আমাদের কখনো কখনো অন্যান্য ক্লোজ মার্ক থাকে। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইফ হি ড্যাশ হিজ লেসন, তার মানে আমাদের পাস্ট পারফেক্ট আছে, পরেটা কি পাস্ট পারফেক্ট, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাজ প্রিপেয়ার্ড না, ইজ প্রিপেয়ারিং না, হ্যাড প্রিপেয়ার্ড। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? হ্যাড প্রিপেয়ার্ড। আচ্ছা ওকে, এরপরটা দেখেন, 70 নম্বর কোয়েশ্চেন। উই আস্কড হিম হোয়াই, খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে কিন্তু হোয়াই আছে, তার মানে আমরা ওই যে ডেট ব্যবহার করলাম, এই ডেটের জায়গায় আমরা যে কোনো ক্লজ মার্কারও ব্যবহার করতে পারি, এটা মাথায় রাখতে হবে। ওখানে একটা নোট দিয়ে দিবেন, ডেটের জায়গায় যে কোনো ক্লজ মার্কার থাকতে পারে। উই আস্কড হিম, আমরা তাকে জিজ্ঞেস করলাম, হোয়াই, দ্য পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স এর পরটা পাস্ট পারফেক্ট আছে। পাস্ট পারফেক্ট কোথায় ভাই? হি হ্যাড নট ফোন। আনসার কোনটা বলেন তো? সি নাম্বার। এটা খুব ভালো করেন, 74 নাম্বার কোয়েশ্চন, 74। শি টোল্ড দ্যাট আছে, শি টোল্ড দ্যাট শি ভিজিট লন্ডন নেক্সট মান্থ। এদিক তাকান, দ্যাটের পূর্বে কি আছে? পাস্ট ইনডিফিনিট, এটা কোনো চেঞ্জ নাই। দ্যাটের পরে কি আছে বলেন তো? যদি ভবিষ্যৎ নির্দেশক কোনো থাকে সেক্ষেত্রে শুড কুড এরপরে ভার্বের বেস ফর্ম আসে। তা আমাদের ভিজিটেড না, উইল ভিজিট না, এরপরে কি বলেন তো? উড ভিজিট। সঠিক আনসার কোনো ডি নাম্বার। এটা আমি আশা করি বোঝাইতে পারলাম। ওই যে দেখেন, কি বলেন তো, বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা প্রশ্ন আসছে, তো সুতরাং মাঝে মাঝে যে প্রশ্ন আসবে না বিষয়টা এরকম না। দেখেন 75 নাম্বার, আরেকটা কোশ্চেন করার চেষ্টা করি। 75 নাম্বার, হি টোল্ড মি দ্যাট আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ইন খুলনা ইন দ্য প্রিভিয়াস ইয়ার আছে। আমরা পাস্ট পারফেক্ট দেখবো, না থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সঠিক আনসার এটা। ওয়াজ ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং, সঠিক আনসার না। সঠিক আনসার কোনটা বলেন তো? এটা। এই যে এই দুইটা কোশ্চেন ওই নিয়ম থেকে আসা।
ওই দুটো কোশ্চেন কি বলেন তো, এই নিয়ম থেকে আসা। ওকে, আরেকটা কোশ্চেন দেখার চেষ্টা করি। ওকে, আরেকটা কোশ্চেন দেখার চেষ্টা করি। হি মেনশন দ্যাট হি ড্যাশ ইন মাই রুম দ্য প্রিভিয়াস ডে। দ্য প্রিভিয়াস ডে দেয়া আছে, কিন্তু দ্য প্রিভিয়াস ডে দেয়া আছে। দ্য প্রিভিয়াস ডে, তাহলে আমাদের কি আনসার উইল বি না হয়, উড লাই হয় না, হ্যাড লেট হতে পারে, হ্যাড লেট হতে পারে। আমাদের দুই জায়গায় সেম দেয়া আছে, দুই জায়গায় সেম দেয়া আছে, একটা জায়গায় চেঞ্জ হবে। হ্যাঁ, সি নাম্বার আমাদের এখানে পাস্ট পারফেক্ট। দেখেন একটু লক্ষ্য করেন, 77 নম্বরে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া নাই, দ্যাট ইজ আমাদের কি বলেন তো পাস্ট পারফেক্ট অ্যান্সার হবে। 78 নাম্বার কোশ্চেন দেখেন, 78 নাম্বার, হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। তাহলে আমাদের সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, ওইখানে বলা ছিল যদি অপশনে পাস্ট পারফেক্ট টেন্স না থাকে তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমাদের সঠিক অপশনে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। যদি অপশনে দুইটাই থাকে তাহলে প্রথমটা নেবেন, এইটা হচ্ছে কথা। এবার বলেন যে এটা ক্লিয়ার করতে পারলেন কিনা, কি বলেন তো, দ্যাট টিসি লেখেন, টিসি টিসি। এবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আমরা আর বেশিক্ষণ আগাবো না, ঠিক আছে, শেষ করে দিব। আমরা আর বেশিক্ষণ আগাবো না, শেষ করে দিব। এটা বুঝছেন কিনা? শেষ করে দেবো, হ্যাঁ শেষ করে দেবো। আগামীকাল আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, আরেকটু আগাইতে হবে, আরেকটু না গেলে হবে না, আরেকটু আগাইতে হবে। উইশ পেন্সিল একটা, এটা 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 পড়বো আমরা, খুবই সহজ, এটা আলোচনার কোনো কিছু নেই। ইট ইজ টাইম অবলিক হাই টাইম প্লাস 2 প্লাস B1 প্লাস অবজেক্ট, একটা স্ট্রাকচার। 2 নাম্বার, ইট ইজ টাইম অবলিক হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। এটা আলোচনার তেমন কিচ্ছু নেই। ইট ইজ টাইম অথবা হাই টাইমের দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ইনফিনিটিভ বসে। যদি ইনফিনিটিভ না থাকে অথবা ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের B2 হয়, এতটুকু। যদি সাবজেক্ট থাকে তাহলে B2 হয়। তাহলে ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে ইনফিনিটিভও বসতে পারে, আমাদের ভার্বের পাস্ট ফর্মও বসতে পারে। তো ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে ইনফিনিটিভ কখন বসে, যখন যখন 2+2 থাকে, আর যখন B2 কখন বসে, যখন সাবজেক্ট থাকে। আমরা একটা এক্সাম্পল দেখব। এজ ইট ইজ টাইম 134 নাম্বার, 100, ইট ইজ টাইম ইউ আছে, সাবজেক্ট যেহেতু আছে তা ভার্বের পাস্ট ফর্ম, লুকড আনসার। ইট ইজ টাইম উই, যেহেতু পাস্ট সাবজেক্ট আছে তার মানে ভার্বের পাস্ট ফর্ম ডিসকাসড। ইট ইজ টাইম শি, যেহেতু ভার্বের সাবজেক্ট আছে তার মানে আমাদের কি বলেন তো জয়েন্ট, তার মানে আমাদের এই জিনিসটা শেষ হয়ে গেলো। বাকিটুকু আমরা আগামী ক্লাসে শেষ করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ। ডেইলি ক্লাস না, আপনাদের ডেইলি ক্লাস কেন হয়? অসুস্থতার কারণে যেহেতু আমাদের 4-5টা ক্লাস মিস গেছিল, ওই 5টা ক্লাস নিচ্ছি আমি। আগামীকাল ক্লাস হবে, রবিবার ক্লাস হবে, এরপর থেকে আপনারা আবার রেগুলার ক্লাস হবে, যে কয়টা ক্লাস পান, ঠিক আছে। আগামীকাল হচ্ছে আপনাদের কয়টাই, আগামীকাল হচ্ছে ওদের 9টাই, তো আমাদের 7টাই থাকবে। 7টা আজকে, আগামীকাল 18 তারিখ, 7:30 থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।